এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। তো এই ভিডিওর মাধ্যমে আমি একটা নতুন সিরিজ তৈরি করছি ভারতের ইতিহাসের উপরে, এবং যেহেতু এই সিরিজের এটা প্রথম ভিডিও, সেই জন্য আমি একটু ডিসকাস করে নিতে চাই যে কেন আমি এই নতুন সিরিজটা তৈরি করছি এবং এখান থেকে তোমরা কোন পরীক্ষার জন্য হেল্প পাবে। বেসিক্যালি আমার এই চ্যানেলে অধিকাংশ যে ভিডিও সেগুলো ডাব্লিউবিসিএস এর উপর করা রয়েছে বা মিসলেনিয়াস এইরকম পরীক্ষার উপরে আমি তৈরি করেছি, যাতে যে পরীক্ষাগুলোতে বেসিক্যালি প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার আলাদা 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 করে দেওয়া থাকে। যেমন তোমরা যদি ডাব্লিউবিসিএস এর সিলেবাস দেখো, সেখানে দেখবে হিস্ট্রির জন্য আলাদা নাম্বার দেওয়া রয়েছে যে এত নাম্বারের হিস্ট্রি কোশ্চেন আসবে। সেখান থেকে কি হয়, সেই সমস্ত পরীক্ষার জন্য হিস্ট্রির উপর স্পেশাল গুরুত্ব দিতে হয়, সেগুলো আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলসে পড়তে হয়, কারণ সেখানে কোশ্চেন অবভিয়াসলি ডিটেলসে আসে এবং কোশ্চেন সেখানে যে কোশ্চেন গুলো আসে সেগুলো সেগুলো করার জন্য আমাদের একটু ডিপ নলেজ লাগে। কিন্তু এমন কিছু পরীক্ষা রয়েছে যেগুলোতে এরকম কিছু বলা থাকে না, শুধুমাত্র জেনারেল স্টাডিজ বলে লেখা থাকে। যেমন কলকাতা পুলিশ, সামনেই কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার রিক্রুটমেন্ট পরীক্ষা তোমাদের জন্য আসবে। সেখানে দেখবে জেনারেল স্টাডিজ লেখা রয়েছে, পুলিশ এসআই পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ, আরআরবি পরীক্ষা, এসএসসির পরীক্ষা, এই সমস্ত পরীক্ষাতে শুধু জেনারেল স্টাডিজ লেখা থাকে। অর্থাৎ এই জেনারেল স্টাডিজ এর মধ্যেই সমস্ত সাবজেক্ট চলে আসে, জিকের সমস্ত সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সমস্ত কিছু থাকে। তো সেইখানে তোমরা যদি হিস্ট্রি খুব ডিটেলসে পড়তে যাও সেটা সঠিক হবে না, কারণ সেখানে অতটা ডিটেলসে কোশ্চেন আসে না। তো আমার এই সিরিজটার মেন উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য, যারা কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য এখন প্রস্তুতি নিচ্ছ, বা যারা পুলিশ পরীক্ষার জন্যই মূলত প্রস্তুতি নিচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসআই, পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, এই সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই সিরিজটা। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা সামনেই আসতে চলেছে, এটা অলরেডি এটা জানা গেছে যে খুব বড়সড় এখানেও রিক্রুটমেন্ট করা হবে, তার জন্য তোমরা এখন থেকে শুরু করতে পারো। এনটিপিসি বা এসএসসি, এখানে জিকের উপর যতটা না জোর দেওয়া হয় তার থেকে বেশি জোর দেওয়া হয় ম্যাথ, রিজনিং এর উপরে। তো সেখানে জিকে আমাদের অতটা ডিটেলসে পড়তে হয় না। তো সেই কারণে এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য আমরা এই সিরিজটা মাস্টার ক্লাস হিসেবে আমি শুরু করছি, যাতে এই সমস্ত পরীক্ষার জন্য তোমরা হিস্ট্রি যে সাবজেক্ট রয়েছে সেটা এক জায়গা থেকে পেতে পারো। এবং আমি একদম প্রাচীন ভারতের ইতিহাস থেকে শুরু করে আধুনিক ভারতের ইতিহাস সমস্তটা কভার করব, যতটা তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য প্রয়োজন। এবং আজকে আমরা প্রথম ক্লাস যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ভারতের প্রাগৈতিহাসিক যুগ, অর্থাৎ একদম শুরু থেকে, ইতিহাসের শুরু থেকে, প্রস্তর যুগ থেকে আমরা এই সমস্ত কিছু আলোচনা শুরু করব। তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এখান থেকে তোমরা অনেকটা হেল্প পাবে। আমি অলরেডি অনেক ভিডিও বানিয়ে রেখেছি, সেইগুলো থেকে তোমরা হেল্প পাবে। আর এই পুরো ক্লাসটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, এবং এই ক্লাসগুলো একটু শেয়ার করে দিও। তোমরা, আমি এই যে প্লেলিস্টটা তৈরি করছি হিস্ট্রির উপরে, সেটা কোথায় পাবে? এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, একটু নিচের দিকে গেলে দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসআই এবং জেনারেল কম্বাইন বলে আলাদা একটা সেকশন তৈরি করে রেখেছি। সেখানে ভারতের ইতিহাস বলে একটা প্লেলিস্ট থাকবে, সেইখানে এই ক্লাসগুলো আমি পরপর আপলোড করবো। নিচে ডেসক্রিপশনে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তোমাদের খুঁজে পেতে সুবিধা হবে। এবং খুব তাড়াতাড়ি আমি ভারতের সংবিধান, পলিটির উপরেও একটা এরকম প্লেলিস্ট তৈরি করব, সেটাও এখানেই অ্যাড করব। তোমরা অবশ্যই এই যারা এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ, এই সেকশনটা তোমরা দেখতে পারো। আর আমার সেকেন্ড চ্যানেল দ্য জিকে একাডেমি 2.0 যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও হোম সেকশনে, এবং নিচে ডেসক্রিপশনে লিঙ্ক তোমরা পেয়ে যাবে। মানুষ, এই মানুষ শ্রেণীটা কোত্থেকে উৎপত্তি লাভ করলো? আমরা এটা বিজ্ঞানে পড়েছি যে আজকে যে মানুষের যে প্রজাতি, তার বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তবে এই হোমো স্যাপিয়েন্স যে শ্রেণীটা, সেটা একদিনে তৈরি হয়নি, বহু বিবর্তনের ফলে তৈরি হয়েছে। এবং ঐতিহাসিকরা মনে করছে বানর জাতীয় একটা প্রাণী থেকে ধীরে ধীরে এই বিবর্তনের মাধ্যমে আজকের যে হোমো স্যাপিয়েন্স সেটা তৈরি, সেই প্রজাতিটাই এসছে। এবার মানুষের সব থেকে আদি যে রূপ, সেটার যে বৈজ্ঞানিক নাম সেটা হচ্ছে হোমো ইরেক্টাস। তার আগে অনেক প্রজাতি ছিল, তারা অতটা অ্যাডভান্স ছিল না, বানর জাতীয় একটা প্রাণী ছিল। সেই জন্য এখানে যে ডেভেলপমেন্টটা সেটা দেখতে পাচ্ছ এইভাবে হয়েছে, ছবিতে দেখানো হচ্ছে। প্রথমে মানুষের ব্রেন এরকম ছিল, তারপর আস্তে আস্তে সেটা বড় হয়, মানে আরো কমপ্লেক্স হয়, এবং ফাইনালি হোমো স্যাপিয়েন্সে পরিণত হয়। তো আধুনিক মানুষের যে প্রথম রূপ হোমো ইরেক্টাস, এরা প্রথমত আফ্রিকাতে মানে ডেভেলপ করে। তারা মূলত আফ্রিকাতে থাকতো, এবং আফ্রিকা থেকে ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এবং একটা ভারতে একটা জায়গার নাম ইম্পর্টেন্ট, যেটার নাম হচ্ছে হাথনোরা। এই জায়গাটা আজকে মধ্যপ্রদেশে পড়ছে। এইখান থেকে প্রথমবার মানুষের একটা কঙ্কাল আবিষ্কার হয়, যেটা
হোমো ইরেক্টাস শ্রেণীর ছিল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ভারতেও এরকম হোমো ইরেক্টাস শ্রেণীর মানুষ আফ্রিকা থেকে চলে আসে এবং তারপরে তারা আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, মধ্যপ্রদেশের হাতনোড়া। নেক্সট হচ্ছে পৃথিবীর বয়স। আমরা জানি পৃথিবী একটা সময় যখন তৈরি হয় তখন গলিত অবস্থাতে ছিল, ধীরে ধীরে সেটা ঠান্ডা হয় এবং ধীরে ধীরে সেখানে বিভিন্ন উদ্ভিদ প্রাণী ইত্যাদি জন্ম নিতে নিতে আজকে আমরা যে পৃথিবী সেটাকে দেখতে পাই। এই পুরো যুগটাকে, যতদিন পৃথিবীর যবে থেকে জন্ম হয়েছে তবে থেকে আজ অব্দি যে যুগটা, সেটাকে জিওলজিক্যাল এজ বা ভূতাত্ত্বিক যুগ বলা হয়। এই যুগ, পুরো যুগকে বড় দুটো ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হচ্ছে প্লেইস্টোসেন পিরিয়ড এবং সেকেন্ড হচ্ছে হোলোসেন পিরিয়ড। এবার এই রকম দুটো ভাগে কেন ভাগ করা হচ্ছে, তার কারণ হচ্ছে বরফ। প্লেইস্টোসেন যুগে পুরো পৃথিবী বরফে ঢাকা ছিল এবং যখন থেকে বরফ গলতে শুরু করে, অধিকাংশ জায়গা থেকে বরফ গলে যায়, সেই যুগটাকে বলা হচ্ছে হোলোসেন যুগ। অর্থাৎ প্লেইস্টোসেন যুগের পরের থেকে আজ অব্দি, এখন অব্দি হোলোসেন যুগই চলছে, কারণ এখনো পৃথিবীর অধিকাংশ জায়গাতেই বরফ নেই। এবার এই প্লেইস্টোসেন যুগের পুরো একটা প্রস্তর যুগ ভারতে চলে, মানে পৃথিবীতে চলে। এবার এই প্রস্তর যুগ কি, সেটা সম্পর্কে আমরা ধীরে ধীরে আলোচনা করব। প্রাচীন প্রস্তর যুগ, প্রস্তর যুগকে অ্যাকচুয়ালি তিনটে ভাগে ভাগ করা হয়: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। তো প্রাচীন প্রস্তর যুগের যে সময়কালটা সেটা পুরো এই বরফ যুগে বা প্লেইস্টোসেন পিরিয়ডে চলে। তারপরে হলোসেন যুগ, যেটা বরফ মুক্ত যুগ, সেখানে বাকি সমস্ত যুগগুলো আসছে: মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, তাম্র প্রস্তর যুগ, তারপর আমরা ব্রোঞ্জ যুগ পড়বো, আমরা লৌহ যুগ পড়বো। ধীরে ধীরে যা যা এরপরে ডেভেলপমেন্ট সবই হচ্ছে হোলোসেন পিরিয়ডে। নেক্সট হচ্ছে ইতিহাস। ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করা হয়। ফার্স্ট অফ অল, ইতিহাস বা হিস্ট্রি শব্দটা কোথা থেকে আসছে? এটা একটা গ্রিক শব্দ থেকে আসছে, যে গ্রিক শব্দটা সেটা হচ্ছে হিস্টোরিয়া। হিস্টোরিয়া শব্দ থেকে হিস্ট্রি শব্দটা আসছে। এবার হিস্টোরিয়া ব্যাপারটা কি? হিস্টোরিয়া মানে কোনো কিছুকে খুঁজে বার করা, কোনো কিছুকে খুঁজে তার থেকে কিছু জ্ঞান অর্জন করা, এই জিনিসটাকে বলা হয় হিস্টোরিয়া, এবং হিস্ট্রির মিনিংও তাই। ঐতিহাসিকরা কি করেন? বিভিন্ন জায়গাতে খনন কার্য করেন, বিভিন্ন পুরনো যে বইপত্র রয়েছে সেগুলোকে পড়েন, সেইখান থেকে তারা জ্ঞান অর্জন করেন বা কল্পনা করেন যে সেই সময় কি হয়েছিল। তো সেই যে ব্যাপারটা, সেটাকেই আমরা হিস্ট্রি বলি। এবং হিস্ট্রিকে টোটাল তিনটে ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হচ্ছে প্রি হিস্ট্রি বা বাংলাতে প্রাগ ইতিহাস। সেকেন্ড ভাগ হচ্ছে প্রোটো হিস্ট্রি। এর অ্যাকচুয়াল বাংলাটা আমার জানা নেই, যদি কারোর বাংলাটা জানা থাকে নিচে কমেন্ট করে জানিয়ে দিও, বাকিদের সুবিধা হবে। তো প্রোটো হিস্ট্রি এবং 3 নম্বর যে ভাগ, সেটাকে বলা হয় হিস্টোরিক্যাল পিরিয়ড বা বাংলাতে যাকে বলা হয় ঐতিহাসিক যুগ। এবার এটাকে কেন ভাগ করা হচ্ছে? প্রথম হচ্ছে প্রি হিস্ট্রি, কারণ এই সময়টা, যে সময় মানুষ লিখতে জানতো না, সেই সময়কে আমরা প্রাগ ইতিহাস বা প্রি হিস্ট্রির মধ্যে রাখবো। নেক্সট হচ্ছে প্রোটো হিস্ট্রি। তারপর আসছে প্রোটো হিস্ট্রি জানার আগে হিস্টোরিক্যাল পিরিয়ড বা ঐতিহাসিক যুগ কাকে বলা হয় সেটা জেনে নিই। যে সময় মানুষ লিখতে শুরু করে, শুধু লিখতে শুরু করে তাই নয়, সেই লিখতে শুরু করছে, প্লাস সেই লিখিত বিবরণ আমাদের কাছে রয়েছে। তাও শুধু নয়, সেই লিখিত বিবরণ আমরা পড়ে বুঝতে পারছি যে তারা কি বলতে চাইছে। এই তিনটে যখন একসাথে হবে তখন সেইটাকে আমরা রাখবো, সেই যুগটাকে রাখবো ঐতিহাসিক যুগের মধ্যে। তাহলে প্রোটো হিস্ট্রি কি ব্যাপারটা? প্রোটো হিস্ট্রিতে মানুষ লিখতে জানতো, কিন্তু সেই লেখাটা আমরা পড়তে পারিনি। লিখতে জানতো, লিখিত বিবরণও রয়েছে, কিন্তু সেই লেখাটা আজকে অব্দি আমরা পড়ে উঠতে পারিনি বা পাঠোদ্ধার সম্ভব হয়নি। সেই জায়গাটাকে আমরা প্রোটো হিস্ট্রির মধ্যে রাখবো। তো উদাহরণ যদি আমরা নিই, যে আমরা প্রস্তর যুগগুলো পড়ি, সেই সময় মানুষ কিছুই লিখতে জানতো না, তো সেই যুগগুলোকে যে সময় লিখতে পারতো না, সেটা প্রাগ ইতিহাস প্রি হিস্ট্রির মধ্যে রাখবো। হরপ্পা যুগ, যেটা আমরা পড়বো একটু পরেই, সেই হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানতো, কিন্তু সেই লেখাটা আমাদের কাছে আজকে থাকলেও আমরা পড়ে উঠতে পারিনি, তো সেই জন্য সেই যুগটাকে রাখা হচ্ছে প্রোটো হিস্ট্রির মধ্যে। এবার কোন সময় মানুষ লিখতে শুরু করছে এবং সেই লেখা আমরা পড়তে পারছি ভারতে, সেটা হচ্ছে বৈদিক যুগ থেকে। আর্যরা যে লিখেছে সেই জিনিসগুলো আমরা পড়তে পারছি। সেই সময় থেকে আজ অব্দি ইতিহাস যা যা রয়েছে সেটাকে ঐতিহাসিক যুগের মধ্যে রাখবো। তো এইভাবে তিনটে ভাগে ভাগ করা হয়। নেক্সট হচ্ছে প্রি হিস্ট্রি। আমরা ফার্স্টে যেটা দিয়ে শুরু করবো, প্রি হিস্ট্রি, যে সময় মানুষ লিখতে জানতো না সেই সময়টা দিয়ে। প্রি হিস্ট্রিকে তিনটে ভাগে ভাগ করা হয়। এখানে যে টাইম লাইনটা দেখানো হচ্ছে, এটা পুরো পৃথিবীর ইতিহাসকে দেখানো হচ্ছে। পৃথিবীতে 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ অব্দি যে সময়, সেই সময় চলছে প্রাচীন প্রস্তর যুগ। 10,000 থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে চলছে মধ্য প্রস্তর যুগ। 6,000 থেকে 1,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে চলছে নব্য প্রস্তর যুগ। এই টাইমটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দেখানো হয়েছে।
বিভিন্ন বই খুললে তোমরা বিভিন্ন টাইম দেখতে পাবে, এর পিছনে এটা নিয়ে আলাদা করে বেশি চিন্তা করতে হবে না, কারণ বিভিন্ন জায়গাতে বিশেষে সেটা দেওয়া হয়েছে। এক্সাক্ট টাইম তো না, একদম তো এটা বলা যায় না যে 5,000 থেকেই 5 লাখ থেকেই 10,000 অব্দি প্রাচীন প্রস্তর যুগ চলেছে। তো সেই জন্য এই যে টাইমটা, এটা বিভিন্ন জায়গায় বিভিন্নতা থাকতে পারে। নেক্সট হচ্ছে এই প্রস্তর যুগ। আমরা প্রি হিস্ট্রি, প্রাক ইতিহাস, সেই সময় মানুষ লিখতে জানতো না, এইটুকু আমরা বুঝলাম, কিন্তু তা সত্ত্বেও এই যুগটাকে আমরা 3টে ভাগে ভাগ করছি কেন? সিম্পলি প্রস্তর যুগ নাম রেখে দিলেই হতো এই পুরো সময়টাকে, আমরা রাখছি না কেন? তার কারণ এই প্রস্তর যুগের মধ্যে আমরা নতুন নতুন ডেভেলপমেন্ট দেখতে পাবো, একটু পরেই সেগুলো আমরা আলোচনা করছি। কিন্তু বেসিক যেটার কারণে এই 3টে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে হাতিয়ারগুলো তারা কেমন ইউজ করতো, অর্থাৎ যে অস্ত্র, মেনলি তারা পাথরের জিনিসপত্র অস্ত্র হিসেবেই ব্যবহার করতো, এবং সেই অস্ত্রগুলো কেমন, সেই অনুযায়ী এই 3টে যুগকে ভাগ করা হয়েছে। প্রাচীন প্রস্তর যুগের মানুষ সেই সময় খুব বেশি ডেভেলপ ছিল না, তাই জন্য বড় বড় পাথরের চাই বা এরকম টাইপের জিনিসগুলো তারা হাতিয়ার হিসেবে ইউজ করতো। যখন মধ্যপ্রস্তর যুগে আসছে তখন এই হাতিয়ারগুলো একটু ডেভেলপ করছে, একটু ছুচালো হচ্ছে, সরু হচ্ছে, তো সেই জন্য মধ্যপ্রস্তর যুগ নাম দেওয়া হচ্ছে। আরো ডেভেলপ করছে, নব্যপ্রস্তর যুগ নাম দেওয়া হচ্ছে। এরপরে পাথরের সঙ্গে তারা তামা ইউজ করবে, তখন সেই যুগকে আমরা বলে দেবো তাম্রপ্রস্তর যুগ। তো এই যে যুগগুলোর নামকরণ করা হয়েছে মূলত তাদের হাতিয়ারকে কেন্দ্র করে, এছাড়াও অনেক অন্যান্য ডেভেলপমেন্টও হয়, কিন্তু মেন যে ভাগের কারণ সেটা হচ্ছে হাতিয়ার। এবার ভারতে একটা জায়গা রয়েছে যেটা তামিলনাড়ুতে পড়ছে, জায়গাটার নাম হচ্ছে পল্লবরম। এই জায়গাটা প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট আমাদের ইতিহাসের জন্য, কারণ এইখান থেকেই ভারতের ইতিহাস শুরু হচ্ছে। অর্থাৎ ভারতেও যে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ এরকম চলেছিল, ভারতেও যে এরকম টাইপের মানুষরা ছিল, সেটার প্রথম আবিষ্কার হচ্ছে এই পল্লবরম থেকে, তামিলনাড়ু থেকে। এবং যিনি আবিষ্কার করেন তার নাম রবার্ট ব্রুস ফুট। ইনি হচ্ছেন রবার্ট ব্রুস ফুট। ইনি আবিষ্কার করেন এবং তখন অন্যান্য যারা ঐতিহাসিক তারা বুঝতে পারে যে ভারতেও এরকম যুগ চলে, তো তারা এবার খুঁজতে শুরু করেন, বিভিন্ন জায়গা থেকে আবিষ্কার হতে থাকে। আলটিমেটলি আমরা এরকম একটা বড় ইতিহাস, যেটা আজকে আমরা জানবো পুরোটা, সেটা পাচ্ছি। তো শুরুটা হচ্ছে এখান থেকে, পল্লবরম, তামিলনাড়ু। এবং এখানে একটা হাতকুটার বা হ্যান্ডেক্স পাওয়া যায় প্রথমবার খুঁজে, সেটাই প্রথম প্যালিওলিথিক টুল বা অস্ত্র, যেটা প্যালিওলিথিক মানে প্রাচীন প্রস্তর যুগ। তো প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার যেটা আমাদের সামনে আসছে। এবার এটা দেখতে হাতকুঠারের মতো, আজকের হাতকুঠারের মতো নয়, কিন্তু ভাবো সেই সময়কার মানুষ 5 লক্ষ বছর আগে এরকম যে পাথর ইউজ করতো, সেটাই অনেক বড় ব্যাপার। আমরা যখন ইতিহাস পড়বো, আমাদেরকে সেই যুগে গিয়ে ভাবতে হবে যে সেই সময় মানুষ কি চিন্তা করছে, কারণ আমরা শুধু মুখস্থ করবো না, বুঝবো। ইতিহাস কঠিন নয়, যদি তোমরা বুঝতে পারো, গল্পের মতো করে নিতে পারো, তাহলে এটা অবশ্যই সহজ। কিন্তু কিছু যারা একদম চোখ বন্ধ করে মুখস্থ করতে যাবে, তাদের একটু প্রবলেম হবে। তো আমার চেষ্টাই থাকবে তোমাদেরকে যাতে সহজ করে, গল্পের মতো করে সেই জিনিসটাকে বুঝিয়ে দেওয়া যায়। তো চলো আমরা শুরু করবো প্রাচীন প্রস্তর যুগ দিয়ে। প্রাচীন প্রস্তর যুগকে বেসিক্যালি 3টে ভাগে ভাগ করা হয়। কেন ভাগ করা হচ্ছে? যেহেতু এই সময়ের কালটা অনেক বড়, 5 লক্ষ থেকে 10,000, বুঝতে পারছো, বিশাল বড় একটা টাইম। এবার সেই টাইমটাকে ঐতিহাসিকরা 3টে ভাগে ভাগ করছেন। নিম্ন প্যালিওলিথিক মানে হচ্ছে প্রাচীন প্রস্তর, নিম্ন প্যালিওলিথিক, মধ্য প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক, 3টে ভাগে ভাগ করা হচ্ছে। এবং কোথা থেকে এই সমস্ত নিদর্শন আমরা পাচ্ছি? ভারতে, যেহেতু আমরা ভারতের ইতিহাস পড়ছি। এই যে টেবিলগুলো, এখানে আমি কিছু করতে পারবো না, এখানে তোমাদেরকে মুখস্থ করে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, যেটা 5 লাখ থেকে ভারতে, এটা এখানে যে টাইমটা দেওয়া আছে বেসিক্যালি এটা ভারতের টাইমিং। এই টাইমিং গুলো অতটা মনে রাখার দরকার নেই, জাস্ট একটা আইডিয়া রাখা যে 5 লাখ থেকে মোটামুটি 50,000 এই সময়টা ভারতে চলে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। এবার আমরা যা আলোচনা করব সবই ভারতের প্রেক্ষিতে আলোচনা করব। প্রাচীন প্রস্তর যুগের কিছু বৈশিষ্ট্য রয়েছে। ফার্স্ট অফ অল, কেন যুগগুলোর নামকরণ করা হচ্ছে সেটা আমি ডিসকাস করে এলাম। হাতিয়ারগুলোর জন্য তোমরা হাতিয়ারগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো, এইগুলো হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার। এত বড় বড় হাতিয়ার এরকম তারা ইউজ করতো। মধ্যপ্রস্তর যুগে যখন মানুষ আসছে, সেই হাতিয়ারগুলো শুরু হচ্ছে, অনেক বেশি ছুচালো হয়ে যাচ্ছে। তো এই জন্য যুগগুলোর নামকরণ করা হচ্ছে। প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই সময়কার মানুষ খাদ্য সংগ্রহকারী ছিল, অর্থাৎ এরা খাদ্য উৎপাদন করতে জানতো না, কৃষি কাজ সম্পর্কে জানতো না। তাহলে তারা খাদ্য কিভাবে পেত? তারা বনে জঙ্গলে যেত, ফলমূল সংগ্রহ করতো, পশুর মাংস সংগ্রহ করতো, কাঁচা মাংস, সেগুলোকে তারা রেখে দিত, সেইগুলোই তারা খেত। তো এই জন্য তারা খাদ্য সংগ্রহকারী, খাদ্য উৎপাদক নয়। নেক্সট হচ্ছে কৃষিকাজ সম্পর্কে, গৃহ নির্মাণ, মৃৎশিল্প, এগুলো সম্পর্কে, ধাতু সম্পর্কে তাদের কোনো জ্ঞানই ছিল না। সবে মানুষ তাদের ডেভেলপমেন্ট শুরু করেছে, একদম একটা বাচ্চা যেমন হয় সেই রকম টাইপের তার সেই সময় অবস্থা। তো সে এগুলো সম্পর্কে কিছুই জানতো না।
তবে হ্যাঁ, আগুন সম্পর্কে জানতো। অনেক জায়গায় লেখা আছে যে আগুন সম্পর্কে তারা জানতো না, এটা ভুল কথা। কারণ আগুন, তারা বনে জঙ্গলে থাকতো, দাবানল দেখেছে, দেখে তারা ভয় পেত, আগুনকে ভয় পেত। কিন্তু এই যুগেরই, প্রাচীন প্রস্তর যুগের একদম শেষ সময় তারা দেখছে যে এই আগুনকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে তো খুব ভালো হবে। যেমন আমরা যদি আগুন জ্বালিয়ে রাখি আমাদের গুহার সামনে, তাহলে হিংস্র পশু পাখি আসবে না। বা যদি আগুনটাতে আমরা শীতকালে জ্বালিয়ে রাখতে পারি, সেই সময় আইস এজ চলছে, বরফ চলছে চারিদিকে, যদি আগুনের সামনে বসি তাহলে আমরা আরাম পাবো। তো সেই সময়, সেই কারণে পরবর্তীকালে এরা কি করছে, আগুনের জ্ঞান লাভ করছে বা আগুনকে ইউজ করতে শিখছে। নেক্সট হচ্ছে এই সময় যে হাতিয়ারগুলো সেগুলো পালিশ করা হতো না, মানে একদম রুক্ষ যেরকম পাথর হয় সেই রকমই নিত, সেইগুলোকেই ইউজ করতো হাতিয়ার হিসেবে হিংস্র পশু থেকে বাঁচার জন্য বা শিকার করার জন্য। এই সময় মানুষদেরকে ভারতে কোয়ার্টজাইট মানুষ বলা হয়। ভারতের ক্ষেত্রে এটা বলা হয় যে কোয়ার্টজাইট মানুষ, কারণ ভারতের যে অধিকাংশ পাথরের হাতিয়ারগুলো পাওয়া গেছে সেগুলো কোয়ার্টজাইট পাথরের ছিল, সেই জন্য এটা বলা হয়। নেক্সট হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। আর একটা জিনিস বলার রয়েছে, প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন ভারতের সমস্ত জায়গা থেকে পাওয়া গেছে এক্সেপ্ট গঙ্গা নদীর যে অববাহিকা অঞ্চল বা গঙ্গা উপত্যকা অঞ্চল, এখানে কোনো প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়নি। নেক্সট হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগ ভারতে 50,000 থেকে, এটা ঠিক 40,000 হবে না, এটা মোটামুটি 10,000 খ্রিস্টপূর্বাব্দ হবে। 50,000 থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ এই সময়টা মধ্যপ্রস্তর যুগ চলে। এই সময়ের মানুষ এখনো পর্যন্ত খাদ্য সংগ্রাহক রয়েছে, তারা এখনো কৃষিকাজ করছে না। এরা শিকার করছে, অলরেডি আগেও শিকার করতো, এখনো শিকার করছে। মাছ ধরতো আগে, এখনো মাছ ধরছে। হ্যাঁ, একটা নতুন জিনিস এখানে ডেভেলপমেন্ট হয়, তারা কিছু পশুকে তাদের গৃহতে রাখতে শুরু করে, অর্থাৎ মানে তাদের সঙ্গে রাখতে শুরু করে, যেটা গৃহপালিত প্রাণীদের উপর তারা নির্ভর করতে থাকে। কেন করছে? তারা দেখছে যে বারে বারে আমাদের বনে যেতে হচ্ছে, পশু শিকার করে আনতে হচ্ছে, সেটা যদি না করে কয়েকটা পশুকে আমাদের কাছে রেখে দিই, যখন দরকার হবে তাদেরকে মেরে খাওয়া যাবে। তো সেইখান থেকে গৃহপালিত পশুর যে কনসেপ্টটা সেটা এখানে আসছে এবং মধ্যপ্রস্তর যুগে এই জিনিসটা তৈরি হচ্ছে। নেক্সট, এই যুগটাকে বলা হচ্ছে মাইক্রোলিথ যুগ, কারণ মাইক্রো শব্দটার অর্থ হচ্ছে ছোট এবং লিথ যে শব্দটা সেটার মানে হচ্ছে পাথর। যেহেতু এই সময় যে হাতিয়ার সেগুলো আকারে কিছুটা ছোট হয়ে যাচ্ছে এবং সূক্ষ্ম রূপ হয়ে যাচ্ছে, পালিশ করা হচ্ছে, সেই জন্য এই যুগটাকে বলা হয় মাইক্রোলিথ। নেক্সট হচ্ছে মৃৎপাত্র। মৃৎপাত্রের যে আবিষ্কার সেটা নব্যপ্রস্তর যুগে গিয়ে হবে, কিন্তু দুটো সাইট ভারত থেকে পাওয়া গেছে, এক্সেপশন এবং এক্সেপশনই সব থেকে বেশি পরীক্ষায় কোশ্চেন আসে। দুটো সাইট পাওয়া গেছে, একটা হচ্ছে গুজরাটে অবস্থিত লাংদাজ, আর একটা হচ্ছে উত্তরপ্রদেশের মির্জাপুরে অবস্থিত কাইমুর অঞ্চল। এই দুটো অঞ্চল থেকে মৃৎপাত্র পাওয়া গেছে, বাকি আর কোনো মধ্যপ্রস্তর যুগের জায়গা থেকে মৃৎপাত্র পাওয়া যায়নি। নেক্সট, এই যুগের একদম শেষ পর্যায়ে চাষবাস করতে মানুষ শিখছে, কৃষি কাজ করতে শিখছে। তাহলে যদি কোশ্চেন করা হয় কৃষি কাজ কোন সময় মানুষ শিখছে, সেটা হচ্ছে এই সময়, অর্থাৎ মধ্যপ্রস্তর যুগে। নেক্সট, আর একটা খুব সুন্দর জিনিস মানুষ শিখছে, সেটা হচ্ছে গুহা চিত্র। অর্থাৎ এরা তো রয়েছে গুহার মধ্যে, অবসর সময় কি করবে, তারা ছবি আঁকতে শুরু করছে। এবার কি ধরনের ছবি আঁকছে, তারা চোখের সামনে যা দেখছে বা যে সমস্ত অ্যাক্টিভিটি যা তারা করছে সেগুলোই ছবি আঁকছে, শিকার করা, পশুর ছবি, এই সমস্ত জিনিসগুলো করছে। সুহাগী ঘাট বলে একটা জায়গা রয়েছে যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। সুহাগী ঘাট থেকে ভারতের প্রথম গুহা চিত্র আবিষ্কার করা হয়। তো এই যুগে দেখতে পাচ্ছ অনেক কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, চাষবাস শুরু হচ্ছে, গুহা চিত্র শুরু হচ্ছে, মাইক্রোলিথ বলা হচ্ছে। এইরকম যদি প্রশ্ন করা হয় যে চাষবাস কবে হচ্ছে, এই যুগে। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে মৃৎপাত্র তৈরি কবে থেকে হয়, সেটা শুরু হবে হচ্ছে নব্যপ্রস্তর যুগে। মধ্যপ্রস্তর যুগের এই দুটো সাইড হচ্ছে এক্সেপশন দিয়ে আমরা যাবো না। এক্সেপশন তোমাদের কাছে কোশ্চেন চাওয়া হতে পারে মধ্যপ্রস্তর যুগের কোন জায়গা থেকে মৃৎপাত্র পাওয়া গেছে, বাট যদি কোশ্চেন করা হয় এরকম যে মৃৎপাত্র কোন যুগে মানুষ শিখেছে, সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগে। তো এই সময় গুহা চিত্র হচ্ছে। এরকম গেল। এইখান থেকে এই সাইট এবং কোথায় অবস্থিত এগুলো ইম্পর্টেন্ট টেবিল করা রয়েছে, তোমাদের এগুলো রিভাইজ করতে হবে। আদমগড় এটা অবস্থিত মধ্যপ্রদেশে, ভীমবেটকা অবস্থিত মধ্যপ্রদেশে, বাগড় অবস্থিত মধ্যপ্রদেশে, বাঘোর এই জায়গাটা অবস্থিত রাজস্থানে, দুটোর বানানের মধ্যে তফাৎটা লক্ষ্য করো। মহাগড়া এই জায়গাটা অবস্থিত উত্তরপ্রদেশে, সরাইনগর রায় এটা অবস্থিত উত্তরপ্রদেশে, পায়সাড়া এটা অবস্থিত বিহারে, সোয়ান এবং সুহান নদী উপত্যকা এটা অবস্থিত আজকের পাকিস্তানে, হিরান উপত্যকা অবস্থিত গুজরাটে, বেলান উপত্যকা অবস্থিত মির্জাপুরে। এই সমস্ত জায়গা থেকে আমরা বিভিন্ন মধ্যপ্রস্তর যুগের যে নিদর্শন, পাথরের হাতিয়ার, এই সমস্ত জিনিসগুলো আবিষ্কার করেছি। আর এইরকম টাইপের ছবি তারা আঁকতো, দেখলে মনে হবে যে কি বাচ্চাদের মতো এঁকেছে, কিন্তু তারা তখন সত্যি বাচ্চা অবস্থাতে ছিল। তো যা এঁকেছে সেটাই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর এদের ছবির মধ্যে মূলত শিকার, পশু এই সমস্ত পাওয়া গেছে, তবে সাপ বলে কোনো রকম প্রাণী দেখতে পাওয়া যায়নি এদের ছবির মধ্যে। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট।
আর এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটাই ভীমবেটকা বলে যে জায়গাটা সেইখান থেকে পাওয়া গেছে, মানে সেইখানকার ছবি। এবং এই ভীমবেটকা জায়গাটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। বিষ্ণু ওয়াকাঙ্কার বলে একজন ঐতিহাসিক, ইনি এটা আবিষ্কার করেন। এখানে মানুষ কোন সময় থেকে থাকতো, এটা বিশাল ইম্পর্টেন্ট একটা সাইট ভারতের জন্য, কারণ এখানে মানুষ একদম প্রাচীন প্রস্তর যুগ থেকে এখানে মানুষ থাকতে শুরু করে। তারপর নব্যপ্রস্তর যুগ, মানে মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ, সমস্ত যুগের মানুষ এখানে থেকেছে। তো খুব ইম্পর্টেন্ট স্থান, যদি তোমরা কোনো সময় চাকরি পাওয়ার পরে সময় পাও অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখে এসো। নেক্সট এবার হচ্ছে নব্যপ্রস্তর যুগ। ভারতে মোটামুটি এটা 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ এই সময়টাতে নব্যপ্রস্তর যুগ চলে। এবার মধ্যপ্রস্তর যুগে আমরা দেখলাম এত কিছু জিনিস মানুষ শিখছে নতুন করে প্রাচীন প্রস্তর যুগের থেকে। নব্যপ্রস্তর যুগে আরো বেশি জিনিস শিখবে, এবং এই আবিষ্কারগুলো মোস্ট ইম্পর্টেন্ট মানুষের সভ্যতার জন্য, মানুষের উন্নতির জন্য। সেই জন্য এই নব্যপ্রস্তর যুগের যে মানে মানুষ, তাদেরকে এই সময়টাকে বলা হয় নব্যপ্রস্তর, মানে হচ্ছে নিওলিথিক রেভলিউশন, বিপ্লবের সঙ্গে তুলনা করা হয়। ওকে, তো এই সময় মানুষ কি শিখছে? অলরেডি তারা মধ্যপ্রস্তর যুগের একদম শেষ পর্যায়ে কৃষি কাজ করা শিখে গেছে। এই সময় এসে কৃষি কাজ আরো অ্যাডভান্স হচ্ছে, তারা বিভিন্ন রকমের জিনিস চাষ করছে, রাই, ছোলা, তারপর হচ্ছে ভুট্টা, এই সমস্ত জিনিস তারা এই করতে শিখছে, চাষ করতে শিখছে। একটা সাইট আমরা একটু পরেই দেখবো, সেটা হচ্ছে মেহেরগড়, সেখানে মানুষ গম চাষ করতে শিখছে। নেক্সট তারা মৃৎপাত্র তৈরি করতে শিখছে। প্রথমে তারা হাতে করে মৃৎপাত্র তৈরি করতো, তারপরে তারা কুমোরের চাকা আবিষ্কার করে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, চাকার আবিষ্কার নব্যপ্রস্তর যুগের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, কারণ চাকার আবিষ্কার মানুষকে অনেক বেশি এগিয়ে দেয়। যাই হোক, মৃৎপাত্র যেটা একটু আগেই বলছিলাম, যদি কোশ্চেন করা হয় কোথা থেকে কোন যুগে মানুষ মৃৎপাত্র আবিষ্কার করে, সেটা নব্যপ্রস্তর যুগে। এবার কেন তাদের মৃৎপাত্রের প্রয়োজন হয়ে পড়ছে? কারণ তারা শুরু করেছে চাষবাস। কৃষি কাজ করলে হবে না, যে ফসলগুলো তৈরি হচ্ছে সেটা তো একবারে সব খেয়ে নিতে পারবে না, সেগুলোকে কোথাও রাখতে হবে, জমা করে রাখতে হবে। তো সেই কারণে তারা মৃৎপাত্র আবিষ্কার করতে শিখছে, নব্যপ্রস্তর যুগে তাদের তৈরি করার প্রয়োজন হয়ে পড়ছে। এবার কৃষিকাজ যখন শুরু করছে, তারা নিশ্চয়ই এখন আর পাথরের গুহাতে থাকলে তাদের হবে না, কারণ পাথরের গুহার সামনের যে অংশটা সেখানে পাথরই থাকবে, সমভূমি থাকবে না। তো তাদের প্রয়োজন হয়ে পড়ছে সমভূমি অঞ্চল, যেখানে জল পাওয়া যাবে, যেখানে কৃষি কাজ করা যাবে। তো সেই জন্য মানুষ কি করছে, এই গুহার থেকে নেমে আসছে, নেমে এসে সমভূমি অঞ্চলে তাদের বসতি স্থাপন করছে। এবার সমভূমি অঞ্চলে নিশ্চয়ই পাথরের গুহা নেই, কোথায় থাকবে? তাই জন্য তারা ঘর তৈরি করতে শিখছে, বাড়ি তৈরি করছে। এবং এইভাবে, এবং যে জায়গাতে বাড়ি তৈরি করছে, যেখানে তাদের জমিগুলো রয়েছে, চাষবাস হয়েছে, তার কাছাকাছি জায়গাতে তারা বাড়ি তৈরি করছে। কেন? যাতে সহজেই জমিগুলোতে আসা যায়, জমিটাকে প্রোটেক্ট করা যায়। সেই জন্য তারা এই কাছাকাছি জায়গাতে স্থায়ীভাবে বসবাস করতে শিখছে, এবং এইখান থেকে গ্রামের কনসেপ্ট উঠে আসছে নব্যপ্রস্তর যুগে। তো এইখান থেকে মানুষ স্থায়ী জীবনযাপন করতে শুরু করছে। এছাড়াও পশুপালন তো চলছিলই, সেটাও আরো অ্যাডভান্স হচ্ছে। পশু তারা আগে কেন পালন করছিল মধ্যপ্রস্তর যুগে? কারণ মেরে মাংস খাওয়ার জন্য। এখন দেখছে যে পশুর থেকে আমরা দুধ পেতে পারি, অনেক রকম সাহায্য পেতে পারি, এই কৃষিকাজ করার সাহায্য পেতে পারি। তো সেই কারণে তারা পশু শুধুমাত্র মেরে খাওয়ার জন্য নয়, তাদেরকে পোষ মারাচ্ছে নিজেদের কাজে লাগানোর জন্য। এবং আলটিমেটলি যে পাথরের হাতিয়ার, সেগুলো অনেক বেশি অ্যাডভান্স পরিণত হচ্ছে এই সময়তে। পালিশ করা হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা হাতল ব্যবহার করছে, পশুর হাড় বা কাঠের হাতল ইউজ করছে। তো এইরকম টাইপের ডেভেলপমেন্ট নব্যপ্রস্তর যুগে হচ্ছে। এবার ইম্পর্টেন্ট কিছু জায়গা যেখান থেকে নব্যপ্রস্তর যুগের বিভিন্ন নিদর্শন আবিষ্কার করা হয়েছে, সেটা হচ্ছে মেহেরগড়। যে একটু আগেই বললাম মেহেরগড়, এটা নব্যপ্রস্তর যুগের সাইট। অ্যাকচুয়ালি অনেক এখান থেকে খুব বেশি ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তাই জন্য এটাকে আলাদা একটা সভ্যতার নাম দেওয়া হয় মেহেরগড় সভ্যতা। কিন্তু এটা অ্যাকচুয়ালি নব্যপ্রস্তর যুগের একটা সভ্যতা। এখান থেকে মানুষ অ্যাডভান্স গ্রাম তৈরি করছে, এখানে মানুষ গম চাষ করতে থাকছে। যাই হোক, বেলুচিস্তানে এটা অবস্থিত। মেহেরগড়, কিলিগুল মোহাম্মদ, রানাকুন্ডাই, এগুলো ভারতের উত্তর পশ্চিমে বেলুচিস্তানে অবস্থিত। সিন্ধ অঞ্চলে অবস্থিত গুমলা, গালিঘাই, জালিলপুর, সারাইখোলা, এই সমস্ত স্থানে। সারাইখোলা জায়গাটা ইম্পর্টেন্ট, কারণ এখানে গর্তবাস পাওয়া গেছে। গর্তবাস ব্যাপারটা কি? গর্তের মধ্যে বসবাস করা। কেন করছে? ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য। এই জায়গাটা একটু যেহেতু ঠান্ডা, সেই জন্য মানুষ গর্ত খুঁড়ে তার নিচে বাড়ি তৈরি করছে বা থাকার স্থান তৈরি করছে, যাতে গরম থাকে। তো সরাইখোলা এটা ইম্পর্টেন্ট। কাশ্মীর অঞ্চলে ঝিলাম ভ্যালি উপত্যকাতে, ঝিলাম নদীর উপত্যকাতে বুরজাম এবং গুপকাল, এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট। এখানেও গর্ত বাড়ি, পিট ডুয়েলিং, এখানে বাংলা করা হয়নি, লিখে নেবে। পিট ডুয়েলিং মানে হচ্ছে গর্ত বাসস্থান করছে, কারণ বুঝতেই পারছো কাশ্মীর অঞ্চল খুব ঠান্ডা, সেখানে থাকার জন্য এরকম করা হচ্ছে। ওকে, আর এই দুটো যে জায়গা বুরজাম এবং গুপকাল, এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট।
বুর্জম এবং বুটকাল। কেন? আর একটা ইম্পর্টেন্ট রয়েছে এখানে, কুকুরের সঙ্গে মানুষের কবর পাওয়া গেছে। মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো পয়েন্ট। নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশে, উত্তর ভারতে যে উত্তরপ্রদেশে কোলদিয়া এবং মহাগাড়া, বিহারে চিরান্ড এবং সেনুয়ার, পশ্চিমবঙ্গের একটা ইম্পর্টেন্ট স্থান পান্ডুরাজার ঢিপি, এটা ইম্পর্টেন্ট। এটা কোথায় পড়ে যাচ্ছে? আজকের পূর্ব বর্ধমানে পড়ছে। তারপর হচ্ছে আসাম, সারদারু এবং মারাকটোলা। এই নামগুলো তোমাদের এখানে কিছু আমার করার নেই, তোমাদের রিভাইজ করতে হবে এবং মনে রাখতে হবে, আর কিছু করার নেই, সিম্পলি মুখস্থ রাখতে হবে। কর্ণাটক, ব্রহ্মগিরি, হাল্লুর, কেডেকাল, উপাগাল, মাস্কি, পল্লভাই, সাগানকাল্লু, এই সমস্ত নামগুলো রয়েছে। অন্ধ্রপ্রদেশ, নাগার্জুনকোন্ডা, পিকলিহাল, উতনুর, এই নামগুলো ইম্পর্টেন্ট। এবং তামিলনাড়ুর পায়ামপল্লী, এইখান থেকে আমরা আবিষ্কার করছি। এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা মেহেরগড় বলে দিলাম, কেন ইম্পর্টেন্ট, এইগুলো কেন ইম্পর্টেন্ট আমি বলি। এখানে একটা জায়গার নাম লেখা নেই, সেটা লিখে নেবে, ইউপিতে হবে বেলান ভ্যালি। এই বেলান ভ্যালি জায়গাটা ইম্পর্টেন্ট কারণ এখানে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, তিনটে যুগেরই নিদর্শন পাওয়া গেছে। আর আমরা অলরেডি ভীমবেটকার নাম দেখলাম, সেখানেও এগুলো সমস্ত পাওয়া গেছে। নেক্সট হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। এবার তাম্রপ্রস্তর কেন? প্রথম কথা হচ্ছে এতদিন মানুষ কি শুধু ইউজ করছে পাথর, মানুষ এবার নতুন একটা ধাতু আবিষ্কার করছে যার নাম হচ্ছে তামা। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে তামা। এবং মানুষের পশুপালনের ক্ষেত্রে একটা জিনিস বলা হয়নি, কুকুর হচ্ছে প্রথম প্রাণী যেটাকে মানুষ পোষ মানায়। যাই হোক, তামা মানুষ আবিষ্কার করে। এবার তামা আবিষ্কার করছে মানে পুরো জিনিসটাই তামা দিয়ে তৈরি করছে না, তামার সঙ্গে সঙ্গে তারা পাথরও ইউজ করছে। কিছু জিনিস পাথরের ইউজ করছে, কিছু জিনিস তামার ইউজ করছে। তো সেই কারণে ঐতিহাসিকরা এই যুগটার নাম রাখছেন তাম্রপ্রস্তর যুগ। মোটামুটি 6000 থেকে 1000 হবে এটা। 6000 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ অব্দি যে সময়টা, সেটাকে তাম্রপ্রস্তর যুগ বলা হয়। এবার একই টাইমে আমরা এই নেক্সট টপিক পড়বো হরপ্পা সভ্যতা, দেখবে যে সেম টাইমেই হরপ্পা সভ্যতা চলে। কিন্তু হরপ্পা সভ্যতাকে তাম্রপ্রস্তর, এখন আগে বলা হতো হরপ্পা সভ্যতা কোন যুগের মধ্যে অবস্থিত, অ্যান্সার হতো তাম্রপ্রস্তর যুগ। এখন এটা বলা হয় না, হরপ্পা সভ্যতার নিচে অপশন থাকবে, দেখবে ব্রোঞ্জ যুগ। কারণ তারা একটা নতুন ধাতু আবিষ্কার করছে এবং ব্যবহার করছে যেটা বাকি আর কোথাও ইউজ করা হচ্ছে না, ব্রোঞ্জ। সেই কারণে হরপ্পা সভ্যতার নাম আলাদা করে ব্রোঞ্জ যুগ বলা হচ্ছে। বাকি সেম সময়তেই, সমসাময়িক সময়তেই ভারতের অন্যান্য জায়গাতে মানুষ ব্রোঞ্জ আবিষ্কার করেনি, শুধু তামা এবং পাথর ইউজ করছে, সেই জন্য তাম্রপ্রস্তর যুগ। সো এইটা একটু বোঝার রয়েছে এখানে। নেক্সট হচ্ছে এই দুটায় চ্যালকোলিথিক বলা হয়। চ্যালকো মানে হচ্ছে তামা এবং লিথিক মানে হচ্ছে পাথর, সেই জন্য চ্যালকোলিথিক। এখানে যে এটা পশুপালন, সেটা আরো বেশি অ্যাডভান্স হচ্ছে, আরো অনেক বেশি পশুপালন করা হচ্ছে। তবে তারা ঘোড়ার ব্যবহার জানতো না এখনো পর্যন্ত। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা দেখবো যে কিছু কিছু জায়গাতে ঘোড়ারও অবশেষ পাওয়া গেছে। গম এবং ধান, এই দুটো জিনিস তাদের প্রধান খাদ্য হিসেবে উঠে আসছে। এছাড়া বাজরা, মানে যে কৃষি কাজ, সেটা অনেক বেশি অ্যাডভান্স হচ্ছে এই সময়তে। লাঙল ইউজের ব্যবহার পাওয়া যাচ্ছে, কোদাল ইউজ করছে তারা। তো এরকম এই সময়ের যে মৃৎপাত্র, সেটাকে কালো এবং লাল মৃৎপাত্র বলা হয়, কারণ এরা এরকম যে মৃৎপাত্রগুলো তৈরি করতো, পটারি তৈরি করতো, নয় কালো রঙের বা নয় লাল রঙের হতো, কুমোরের চাকা তারা ব্যবহার করতো। এই ছিল আজকের সম্পূর্ণ ডিসকাশন। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও। তোমাদের বন্ধুদের মধ্যে একটু ক্লাসগুলো শেয়ার করে দিও, যাতে সবারই হেল্প হয় এবং এই চ্যানেলটাও আমরা একসাথে গ্রো করতে পারি। এর সাথে সাথে তোমরা যদি পিডিএফ পেতে চাও, এই চ্যানেলের সমস্ত পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। নিচে ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে পেয়ে যাবে, বা দা জিকে একাডেমি সার্চ করতে পারো। এছাড়াও টেলিগ্রাম গ্রুপে আমি মেসেজ করতে পারো, প্রত্যেকটা লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে।